ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে নতুন একটা ক্লাস, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে আলোচনা আমি করব। বেশ কিছু কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন, যেটা তোমাদের এই মুহূর্তে রেলের যে এনটিপিসির এক্সাম রয়েছে বা আগামী দিনের এক্সাম রয়েছে, সেই সমস্ত পরীক্ষাতে যে কোশ্চেন, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, সেগুলো নিয়েই আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি রয়েছে। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোশ্চেনটা দেখো কি রয়েছে। বলছে হুইচ মিনিস্ট্রি ইনিশিয়েটেড দ্য সাইবার কমান্ডো প্রোগ্রাম। সাইবার কমান্ডো প্রোগ্রাম এটা কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে? দেখো, সাইবার কমান্ডো প্রোগ্রাম বলতে কি কারণে এটা হয়েছে বা কেন করা হয়েছে, এর পেছনে অনেকগুলো কারণ আছে। দেখবি মাঝে মধ্যে আমরা খবরে শুনি সাইবার অ্যাটাক। তো এই সাইবার অ্যাটাকটাকে আটকানোর জন্য বা দেশের যে গোপন নথি, সেটা ডিফেন্সের হতে পারে, ফিনান্স হতে পারে বা আদার্স কোনো বিষয়ের উপর হতে পারে, যেন এগুলো বেরিয়ে না যায়। সেই কারণে এটাকে আটকানোর জন্য বেশ কিছু কমান্ডো তৈরি করে, যারা কিনা এই কাজটা করবে, সাইবারের নিরাপত্তাটা প্রদান করবে। তো তার জন্য ভারতের যে হোম মিনিস্ট্রি, তারা একটা কোর্স লঞ্চ করেছে। এবং এটা কারা করেছে? মানে হোম মিনিস্ট্রির অধীনে এটা হচ্ছে। আর এটার প্রশিক্ষণটা কারা দেবে? মনে রাখবে, আইআইটি মাদ্রাস, এ আইআইটি মাদ্রাস প্রবর্তক, কি নাম বললাম? আইআইটি মাদ্রাস প্রবর্তক টেকনোলজিস ফাউন্ডেশন। টেকনোলজিস ফাউন্ডেশন একটি সংস্থা, যারাই কিনা এই প্রশিক্ষণটা দেবে। এবং এর প্রথম যে ব্যাচ, যেটা কবে চালু করা হয়ে গেছে অলরেডি, 1st এপ্রিল, অর্থাৎ এবছরে 1st এপ্রিলে এটা চালু করা হয়ে গেছে। আর এটা গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা কারা নিচ্ছে বা কোন মিনিস্ট্রি? ইউনিয়ন হোম মিনিস্ট্রি থেকে এটা দায়িত্ব নেওয়া হয়েছে। ওকে, তাহলে এই কোশ্চেনের উত্তর কি হবে? অর্থাৎ বি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার। নেক্সট কোশ্চেনে আসি। হুইচ কান্ট্রি হোস্টেড দ্য নিউট্রিশন ফর গ্রোথ প্রিভেন্টিং এ গ্রোথ ইভেন্ট অন মার্চ 27-28, 2025? কি বলেছে? নিউট্রিশন ফর গ্রোথ, যেটা তোমার কোন দেশ এটাকে পরিচালনা করেছে? প্রথমত যদি বলা হয় এটা কোন দেশ করেছে, ফ্রান্স এটা করেছে। নিউট্রিশন ফর গ্রোথ, যেটা কবে হয়েছে এখানে দেয়াই রয়েছে। এবং মনে রাখবে, এবারে যে টাইটেলটা কি ছিল, এই গুরুত্বপূর্ণ এই টাইটেল গুলো হয়, কারণ টাইটেল গুলোকে নিয়ে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। বা কোনো কিছুর বিষয়ের যদি তোমরা দেখো থিম, এই থিম গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেখান থেকে কোশ্চেন দেয়। বা এটা কোথায় হয়েছে বা কবে হয়েছে, এই টাইপের বিভিন্ন কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। এখানে যেহেতু টাইটেলটার কথা এখানে বলে দিয়েছে, এই জন্য আমি টাইটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি বলেছে একবার পড়ে দেখো তোমরা কি রয়েছে। কি বলেছে? এডুকেশন অ্যান্ড নিউট্রিশন, লার্ন টু লার্ন টু ইট ওয়েল। এটাই ছিল তোমার এবারে টাইটেল। ওকে, আর এটা কোন দেশে হয়েছে? মনে রাখবে, ফ্রান্সে এটা অনুষ্ঠিত। নেক্সট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ আসাম লার্জেস্ট ওমেন এন্টারপ্রেনিউরশিপ সাপোর্ট স্কিম? ঠিক আছে, তবে ভারতের প্রত্যেকটা রাজ্যেই মহিলাদের জন্য কোনো না কোনো প্রকল্প রয়েছে। আমাদের রাজ্যেও রয়েছে। তো এটা আসাম রাজ্য এই প্রজেক্টটা চালু করেছে। এবং প্রজেক্টের নামটা কি এখানে দেখো দেয়াই রয়েছে, আসামের, অর্থাৎ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান। কারণ এই কোশ্চেনের আনসার কোনটা হবে? বি হবে আনসার। ঠিক আছে, এবার উদ্দেশ্যটা কি এখানে? হলো মহিলাদেরকে আরো স্বাবলম্বী করা। অর্থাৎ তার জন্য সরকার
প্রথমে গভর্নমেন্ট মহিলাদেরকে কত টাকা দেবে? মনে রাখবে 10,000 রুপি প্রদান করবে। এই 10,000 টাকা যদি তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে, ব্যবহার মিনিং এটাকে যদি অ্যাজ এ সিড ক্যাপিটাল হিসাবে এই 10,000 টাকা তাদেরকে দেয়া হবে। ক্যাপিটাল, সিড ক্যাপিটাল। অর্থাৎ এই 10,000 টাকাকে যদি তারা সঠিকভাবে বিজনেস বা কোনো ভেঞ্চার বিভিন্ন কাজে যদি কোনো ব্যবহার করে থাকে, যেটা তার ভবিষ্যতের আয়ের দিক থেকে আরো দৃঢ় হবে বা সঠিক হবে, এই ধরনের কোনো প্রজেক্টে যদি তারা ইউজ করে, তাহলে সরকার মেইনলি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করা বা তারা এটা থেকে কোনো ব্যবসা করছে, অর্থাৎ সেই মহিলা স্বাবলম্বী হওয়ার জন্য কিছু কাজে এই 10,000 টাকাটাকে যদি ব্যবহার করে থাকে, তাহলে পরবর্তীকালে সরকার থেকে অর্থাৎ 25,000 টাকা যেটা দেয়া হবে, এখানে সরকার কত দেবে? গভর্নমেন্ট দেবে হাফ, অর্থাৎ 12,500 টাকা দেবে সরকার, এবং মনে রাখবে ব্যাংক থেকে লোন দেয়া হবে 12,500 টাকা। মোট দেয়া হবে 25,000 টাকা। তাহলে ব্যাংক লোন 12,500 আর গভর্নমেন্ট দেবে 12,500। টোটাল 25,000 টাকা প্রদান করা হবে, যে টাকাটা তারা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করবে, ব্যবসার কাজে ব্যবহার করবে। এরপর সরকার যদি এই টাকাটাও ওই বেনিফিশিয়ারি যদি সঠিক জায়গাতে ইউজ করতে পারে বা বিজনেসে ব্যবহার করে সঠিকভাবে, এরপর সরকার এই বেনিফিশিয়ারিকে আবারও 50,000 টাকা তাকে দিতে থাকবে। এটাই হলো এই প্রজেক্টের মেইন জায়গা। অর্থাৎ তারা এই টাকাটাকে নিয়ে একটা বড় বিজনেস করতে এবং ভবিষ্যতে তারা আরো উন্নতি করতে পারবে এবং আরো কিছু মানুষকে ব্যবসা যদি তারা খুলতে পারে, তারা আরো মানুষকে কাজ দিতে পারে। ফলে যেটা সরকারের ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ বলা যেতে পারে। আর কি মনে রাখবে? এই যে সুবিধাটা, আসাম রাজ্যে প্রায় 30 লাখ মহিলা এই সুবিধাটা পাবে। কত বললাম? 30 lakhs। তাদের রাজ্যে 30 লক্ষ মহিলা এই সুবিধাটা পাবে এই সরকারের এই প্রজেক্টের সুবিধা। ঠিক আছে? এবার আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা কি বলেছে? বলছে হু ইজ দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। প্রথমত এই যে IMF, এরা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং যারা বিভিন্ন আর্থিক বিষয় নিয়ে এরা তোমার কাজ করে থাকে। তাহলে IMF যদি বলা হয় কত সালে প্রতিষ্ঠা পেয়েছে বা ফাউন্ড হয়েছে যদি বলা হয়, তাহলে মনে রাখবে, আচ্ছা কোশ্চেনের উত্তরটা আমি বলবো, তার আগে আমি এটা সম্বন্ধে একটু ইনফরমেশন দিয়ে নিই, তারপর আমি কোশ্চেনটা বলবো। তো প্রথমত এদের যদি বলা হয় ফরমেশন কবে হয়েছে, তাহলে মনে রাখবে 1944-এ এদের ফরমেশন হয়, 22শে জুলাই 1944। আর এই অর্গানাইজেশনের হেডকোয়ার্টার যদি বলা হয় কোথায়, তাহলে মনে রাখবে ওয়াশিংটন ডিসিতে এই অর্গানাইজেশনের সদর দপ্তর। এবং এই অর্গানাইজেশনের এমডি কে রয়েছে? ম্যানেজিং ডাইরেক্টর, মনে রাখবে এ অপশনটা হবে, অর্থাৎ ক্রিস্টালিনা জর্জিভা। ইনি হলো বর্তমানে এমডি পোস্টে রয়েছে IMF এ। এবার এখান থেকে কোশ্চেন হতে পারে ফার্স্ট, অর্থাৎ প্রথম যদি বলা হয় ডেপুটি এমডি কে রয়েছে? ফার্স্ট ডেপুটি এমডি, কারণ এই পোস্টটা আগে ছিল না, ওই জন্য আমরা বলছি ফার্স্ট ডেপুটি এমডি। এই পোস্টে কে রয়েছেন? মনে রাখবে গীতা গোপীনাথ। কি নাম বললাম? গীতা গোপীনাথ প্রথম ডেপুটি এমডি পোস্টে, এবং বর্তমানে তিনি এই পোস্টে দায়িত্বে রয়েছেন এবং ইনি এই পোস্টে প্রথম ইনি। ওকে, এছাড়াও আরো আছে, চিফ ইকোনমিক্স পোস্টও রয়েছে। এটা আমাদের এখানে কোশ্চেনটা ছিল বর্তমান এমডি পোস্টে কে আছে? তাহলে ক্রিস্টালিনা জর্জিভা। ফরমেশন কবে হয়েছে? 44। তো 45 থেকে এরা কাজ শুরু করে। আর হেডকোয়ার্টার বললাম ওয়াশিংটন ডিসি,
আর ফার্স্ট ডেপুটি এমডি বললাম গীতা গোপীনাথ। ইনফরমেশন গুলো খুব ভালো করে মাথায় রেখো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 7th সেক্রেটারি জেনারেল অব দ্য কমনওয়েলথ। দেখো এই যে কমনওয়েলথ বলে যে সংগঠনের কথা আমরা বলছি বা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটা অ্যাকচুয়ালি ব্রিটিশ কলোনিভুক্ত যে সমস্ত দেশ তাদেরকে নিয়েই এই অর্গানাইজেশনটা আমরা বলি। ঠিক আছে? কি বললাম? কমনওয়েলথ নেই। কি বললাম? ব্রিটিশ কলোনিভুক্ত দেশগুলোকে নিয়ে এটা একটা সংগঠন। মানে ব্রিটিশরা যে সমস্ত দেশগুলোকে একটা সময় শাসন করে। তো তাদেরই 7 সেক্রেটারি জেনারেল, যেমন আমরা ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল পড়ে থাকি। এটা হলো কমনওয়েলথের 7 সেক্রেটারি জেনারেল। তাহলে কে রয়েছেন? অর্থাৎ আনসার আসবে সি, শিরলে গছুই, যিনি তোমার রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে এই পোস্টে। এবার কোশ্চেন, ইনি কোন দেশের? ইনি একজন মহিলা। আর মনে রাখবে, ইনি যদি বলা হয় থাকার বাসিন্দা, তাহলে মনে রাখবে ইনি হলেন আফ্রিকা থেকে প্রথম কোনো মহিলা যিনি সেক্রেটারি জেনারেল পোস্টে এসেছে। এবং আফ্রিকার কোন দেশ থেকে? দেশটার নাম মনে রাখবে, ঘানা। কোন দেশের কথা বললাম? ঘানার বাসিন্দা। ঠিক আছে? আর এই যে কমনওয়েলথ নেশনের কথা আমরা বললাম, কমনওয়েলথ নেশন প্রথমত এটা কবে তৈরি হয়েছিল? আমরা বলি বালফোর ডিক্লারেশনের মাধ্যমে ১৯২৬ সালে এই অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা পেয়েছিল। পরবর্তীকালে অনেকগুলো ডিক্লারেশন আরো হয়েছে। বাট আমি এটা একবারে শুরুর কথাটা বললাম। হেডকোয়ার্টার কোথায়? এদের হেডকোয়ার্টার মনে রাখবে লন্ডন, এদের সদর দপ্তর। আর এই মুহূর্তে যদি বলা হয় এই অর্গানাইজেশনের টোটাল মেম্বার কটা আছে? মানে কমনওয়েলথ নেশনে বর্তমানে মোট সদস্য দেশ কটা? এটা কিন্তু সংখ্যাটা আমাদের মাঝে মধ্যে কমা বাড়া করে। কেন কমা বাড়া করে বা কম বেশি হয়? কারণ এমন এমন অনেক দেশ আছে যারা এই গ্রুপ থেকে বেরিয়ে যায়। আবার নতুন কোনো দেশ এখানে অংশগ্রহণ যেহেতু করে, এদের সংখ্যা একটু পরিবর্তন হয়। বাট এই মুহূর্তে যদি বলি কতগুলো দেশ আছে, তাহলে মনে রাখবে ৫৬ খানা এখানকার সদস্য দেশ রয়েছে। এবার দেখো এই অর্গানাইজেশনের দেশগুলোকে নিয়ে একটা মিটিং হয়। কি মিটিং বলি আমরা? সিএইচও জিএম মিটিং। খুব ভালো করে এটা মাথায় রাখবে। কি মিটিং? সিএইচও জিএম মিটিং। পুরো নামটা আমি মুখে বলছি, কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট মিটিং। কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট মিটিং। অর্থাৎ কমনওয়েলথ নেশনের দেশগুলোকে নিয়ে যে আলোচনা হয় বা মিটিং অনুষ্ঠিত হয়, তো সেই মিটিংটাই এবছরে অর্থাৎ ২০২৫ সালে আমাদের কোথায় অনুষ্ঠিত হবে? খুব গুরুত্বপূর্ণ, এবছরে এটা কোথায় অনুষ্ঠিত হবে? তো দেখো এই যে কমনওয়েলথ নেশনের যে মিটিং, তাহলে এখানে কারা অংশগ্রহণ করবে? বারবার বলছি কারা অংশগ্রহণ করবে? ওই কমনওয়েলথ নেশনের অধীনস্থ দেশগুলোই তোমার এখানে অংশগ্রহণ করবে। ঠিক আছে? তাহলে এবার দেখো এই যে মিটিংটা, আচ্ছা আমি একটু মনে হয় ২৫ বলে ফেলেছি। এটা অ্যাকচুয়ালি ২০২৬ এ হবে। ঠিক আছে? তো ২০২৬ এ এই মিটিংটা যদি বলা হয় আমাদের কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে মনে রাখবে এটা অনুষ্ঠিত যেটা হবে তোমার কোন দেশে? অ্যান্টিগুয়া, কি নাম বললাম? অ্যান্টিগুয়া অ্যান্ড মনে রাখবে বারবুডা। কোথায় বললাম? বারবুডা। এখানে এটা অনুষ্ঠিত। কোন মিটিং? আচ্ছা লেখাটা বাদ চলে গেল, নিচে চলে গেছে। তো আমি আরেকবার উপরে লিখে দিচ্ছি। তোমরা একবার দেখে নাও। তাহলে কোন দেশে হবে? অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। এখানেই তোমার এই মিটিংটা অনুষ্ঠিত হবে। কবেকার মিটিং বললাম? ২০২৬ এর মিটিং। আর যদি কোশ্চেন হয় যে ২০২৪ এর মিটিংটা কোথায় তোমার হয়ে গেছে? ২০২৪ এর সিএইচও জিএম মিটিং, তাহলে মনে রাখবে
এটা হয়েছে আপিয়া বলে একটি জায়গা, যেটা কোথায়? সামোয়া। আপিয়া, সামোয়া। ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেন হতে পারে ২০২৪ এ CHOGM বৈঠক কোথায় হয়েছে? আপিয়া। এটা কোথায়? সামোয়া ক্যাপিটাল। সামোয়া একটা দেশ, তার ক্যাপিটাল হলো আপিয়া, সেখানেই এটা অনুষ্ঠিত হয়েছে। ওকে, এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে আমাদের। বলছে হুইচ অ্যাওয়ার্ড ওয়াজ রিসেন্টলি কনফার্ড আপন দ্য দলাই লামা ফর পিস অ্যান্ড সাস্টেনেবিলিটি। অর্থাৎ রিসেন্টলি দলাই লামাকে কি পুরস্কার প্রদান করা হয়েছে? ছবিটা দেখতেই পাচ্ছ তোমরা, কি পুরস্কার দেওয়া হয়েছে? গোল্ড মার্কিউরি অ্যাওয়ার্ড 2025। অর্থাৎ 2025 সালে তোমার গোল্ড মার্কিউরি পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও এখানে দেখো নোবেল প্রাইজ আছে, গান্ধী পিস প্রাইজ আছে, রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড রয়েছে। নোবেল প্রাইজ চালু হয়েছে কবে? 1901 থেকে নোবেল চালু হয়েছে। এছাড়াও তোমার গান্ধী পিস প্রাইজ রয়েছে, রামন ম্যাগসেসে, এগুলো একটু পড়তে হবে আমাদের। তারপরে দেখো কি বলেছে, হুইচ টিম ওন দ্য আদিত্য বিড়লা মেমোরিয়াল পোলো কাপ 2025। অর্থাৎ আদিত্য বিড়লা মেমোরিয়াল পোলো কাপ 2025, যেটা তোমার কারা বা কোন টিম জয়লাভ করেছে? তো মনে রাখবে এটা কারা জয়লাভ করেছে? রজনীগন্ধা অ্যাচিভার্স, এই টিমটা তোমার জয়লাভ করেছে। আর রানার্স টিম কারা ছিল? জিন্দাল প্যান্থার, এরা ছিল তোমার রানার্স টিম। তাহলে এখানে কোশ্চেন হতে পারে, এই যে পোলো খেলা, পোলো খেলায় আমাদের কতজন করে প্লেয়ার থাকে? খুব গুরুত্বপূর্ণ। তারপরে তোমার ওয়াটার পোলোয় কজন করে প্লেয়ার থাকে? ঠিক আছে? তো এইগুলো আমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকে। তো পোলোতে যদি কতগুলো করে খেলোয়াড়, কতজন করে খেলোয়াড় থাকে, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে দিলাম। তোমরা অবশ্যই বক্সে কমেন্ট করবে। দুটো কোশ্চেন, একটা হলো পোলোতে কজন থাকে, আরেকটা কোশ্চেন হলো ওয়াটার পোলোয় কতজন করে প্লেয়ার থাকে। ঠিক আছে? তো এই হলো আজকের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসের পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওকে, সকলে ভালো থেকো। বাই, টাটা।